আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 11ই ডিসেম্বর, আর মাত্র 19 দিন আছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর। আমি কিছুদিন আগেই আপনাদের সবাইকে জানিয়েছিলাম যে আজকে থেকে আমরা চেষ্টা করব প্রতিদিন লাইভে আসতে, প্রতিদিন আলোচনায় থাকতে কিছুক্ষণ করে হলেও। তো আজকে আমরা লাইভে এসেছি আপনাদের প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য, আপনাদের সাথে আলোচনা করবার জন্য। এই একাদশ, ওয়ালাইকুম আসসালাম গুরি তানভীর ভাই। আমরা লাইভে এসেছি আপনাদের সাথে আলোচনার জন্য। একাদশ জাতীয় নির্বাচনে আমাদের অনেক প্রত্যাশা আছে। একাদশ জাতীয় নির্বাচন আমরা দেখছি 5 বছর আগে যে নির্বাচনটা হয়েছিল, যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করেননি এবং সংখ্যাগরিষ্ঠ সংখ্যক আপনার সংসদ সদস্যরা কোনো ধরনের ভোট ছাড়াই সংসদে পদার্পণ করেছিলেন। আমরা চাই না সেটা আর হোক, সেটা প্রথমত। আর দ্বিতীয়ত, আমরা চাই যে রাজনৈতিক সংঘর্ষের ভেতরে দেশ অনেকদিন ধরে চলছে, সেখান থেকে আমরা কিভাবে দেশকে উত্তোলন করতে পারি। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র সেটা সম্ভব। শুধুমাত্র আমি আমার দল বললেই সেটা হয়ে যাবে না, কিন্তু সবাইকে একত্রিত হয়ে সেটা করতে হবে, এবং ওই একত্রিত হবার জন্য আমাদের প্রচেষ্টা চলছে। আমরা কাজ করে যাচ্ছি এবং সামনেও কাজ করে যাব, যেন এই দেশের গণতন্ত্র সামনে আর কখনো কোনো আশঙ্কার মুখী না হয়, বা আশঙ্কা যদি আসেও তাহলে সেই আশঙ্কা যেন আমরা সুন্দরভাবে পার করে আসতে পারি। আমি ইতিমধ্যে কিছু প্রশ্ন আমাদের কাছে এসছে। একটা প্রশ্ন এসছে যে আমি গণ ঐক্য, যে আমাদের জোট জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমার দল, তার সাথে এই দেশের সবচেয়ে প্রাচীনতম দল মুসলিম লীগ, আমরা একত্রিত হয়ে হারিকেন মার্কায় গণ ঐক্য তৈরি করেছি, এবং গণ ঐক্যর হারিকেন মার্কা নিয়ে আমরা এই একাদশ সংসদ নির্বাচনে নেমেছি। একাদশ সংসদ নির্বাচনে আমাদের ফাজলে এলাহি ভাই একটা প্রশ্ন করেছেন, কেন আমাকে ভোট দেবেন। প্রথমত, ঢাকা 6 বাসীদের কাছে নিশ্চয়ই আমি ভোট চাইব। আর দেশব্যাপী গণ ঐক্যের হারিকেন মার্কায় 55 জন ক্যান্ডিডেট আছেন, যারা শক্তভাবে দাঁড়িয়ে আছেন, যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের কাছে যাবার জন্য। তাদেরকে আপনারা ভোট দেবেন, কারণ প্রথমত আমরা একত্রিত হয়ে দাঁড়িয়েছি এই দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য। দ্বিতীয়ত, আমরা অনেকগুলো রাজনৈতিক দলকে দেখেছি, তাদের কর্মকাণ্ড দেখেছি, এবং তাদের কর্মকাণ্ড আজ অব্দি, আজকেও যদি আমরা খবরের কাগজের দিকে দেখি বা টেলিভিশনের খবরের পর্দার দিকে তাকাই, তাহলে দেখবো এক একটা দল শুধু সাংঘর্ষিক কাজ করে যাচ্ছে, অপরকে দাঁড়াতে দিচ্ছে না। নিজের দলের ভেতরেও তাদের কোন দলের কোনো শেষ নেই। এই সাংঘর্ষিক রাজনীতি থেকে আমরা বের হতে চাই। রাজনীতি হবে কম্পিটিশন, কিন্তু কম্পিটিশন জনগণের ভালোবাসা লাভ করার জন্য কম্পিটিশন, জনগণের সম্পৃক্ততা পাবার জন্য কম্পিটিশন। সো আমার জন্য বা হারিকেন মার্কায় এই একাদশ জাতীয় নির্বাচনে গণঐক্যর জন্য আপনারা ভোট দেবেন। কেন দেবেন? কারণ আমরা গণতন্ত্রের জন্য কাজ করছি, আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্রের জন্য কাজ করছি, আমরা তারুণ্যের বাংলাদেশ তৈরির জন্য কাজ করছি। আজকে বাংলাদেশ যতগুলো চ্যালেঞ্জের সম্মুখীন, আমাদের ব্যাংকিং সেক্টর ধসে পড়ছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, বেশিরভাগ জায়গায় আমরা অনেক গল্প শুনছি, কিন্তু আমরা বৃদ্ধায়ন পাচ্ছি না। আমরা নতুন ফ্যাক্টরি করব, নতুন ইন্ডাস্ট্রি করব, আমরা এনার্জি পাচ্ছি না, আমরা গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ আমরা ভর্তুকি দিয়ে কিনছি। এই সবগুলো অনেক বড় বড় সমাধান, অনেক বড় বড় সমস্যা। এই সমস্যাগুলোর সমাধান আমাদেরকে পার্লামেন্টে বসে জনগণকে জবাব দিয়ে এই সমাধানগুলো তৈরি করতে হবে। একা দাঁড়িয়ে একনায়কতন্ত্রের মতো করে আমার নিজের যা পছন্দ সেটা করলে আমরা এই দেশকে সমৃদ্ধর পথে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি জানি রাজনৈতিক দল অনেকগুলো আছে যারা কথা বলে যে
গত গত 5 বছর, গত 10 বছর ধরে দেশ সমৃদ্ধের পথে যাচ্ছে। আসলে সত্যি না, শুধু গত 5-10 বছর ধরে সমৃদ্ধের পথে যাচ্ছে না, 91-এর পর থেকে, 90 সালের পর থেকে গত 28 বছর ধরে সমৃদ্ধের পথে যাচ্ছে। আমাদের আমাদের প্রশ্নটা কিন্তু ওখানে না যে দেশ সমৃদ্ধের পথে যাচ্ছে না, আমাদের প্রশ্নটা ওই জায়গাটা যে যতখানি আমরা সমৃদ্ধ হতে পারি ততখানি হতে পারছি না। আমাদের দেশের জনগণ কাজ করে যাচ্ছে, আমাদের দেশের জনগণ কাজ করে যাচ্ছে। আপনি গার্মেন্ট সেক্টর বলেন, ম্যান পাওয়ার সেক্টর বলেন, আপনি যে কোনো সেক্টর বলেন, যা করছে এই দেশের এন্টারপ্রেনিয়ররা করছে। এই দেশের জনগণ যারা রাজনীতির বাইরে, যারা ব্যবসায়, যারা কর্মজীবী, তাদের শ্রমের অবদান আজকে আমাদের যতখানি সমৃদ্ধতা আমরা পেয়েছি, যতখানি এগিয়ে আমরা পেয়ে এসেছি, এটা তাদের ত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি, রাজনীতির মাধ্যমে পাইনি। প্রত্যেকটা জায়গায় রাজনীতি শুধু আমাদের পিছিয়ে আনছে। আজকে আমাদের সামনে যে ছাত্র সমাজকে পর্যন্ত রাজনীতি পিছিয়ে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা ক্যাম্পাসে রাজনীতি, প্রত্যেকটা ক্যাম্পাসে শুধু রাজনীতি না, প্রত্যেকটা ক্যাম্পাসে দল ভিত্তিক, জাতীয় রাজনৈতিক দল ভিত্তিক রাজনীতি, এবং তাদেরকে ক্যাডার বাহিনীতে পরিণত করা হচ্ছে। আরেকজন ভাই প্রশ্ন করছেন, আপনি কেন প্রার্থী? আমরা নির্বাচনে এসেছি, নির্বাচনে আসলে আমাদের সবাইকে প্রার্থী হতে হবে। আমি নিজেও চাইবো, আমি চেষ্টা করে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। গত 6 বছর ধরে বাংলাদেশের রাজনীতির সাথে অতপ্রুতভাবে আমি সম্পৃক্ত, 6 বছর ধরে আমি কাজ করে যাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি যে আমরা কিভাবে এই দেশের জনগণের জন্য আরো ভালোভাবে কাজ করতে পারি, এবং সেটার জন্য আমাদের জনপ্রতিনিধি হিসেবে দাঁড়াতে হবে। দাঁড়াতে যদি না পারি তাহলে চেষ্টা করতে হবে, একবারের পর আরেকবার চেষ্টা করতে হবে। সেইভাবে আমারও চেষ্টা, আমাদের 55 জন ক্যান্ডিডেটের যেমন চেষ্টা, তেমন আমারও চেষ্টা। আমরা আপনাদের হয়ে, আপনাদের প্রতিনিধিত্ব সেই সিক্রেট পার্লামেন্ট আমাদের সংসদে যে করতে চাই। আরেকজন প্রশ্ন করেছে, নির্বাচন কি সুষ্ঠু হবে? আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন দেখতে, কিন্তু ইতিমধ্যে আমরা যা দেখেছি তাতে আমাদের কাছে পরিষ্কার না যে নির্বাচন সুষ্ঠু হবে। আমি একটা কথা এর আগেও গণমাধ্যমের মাধ্যমেও বলেছি, ফেসবুকেও আপনাদের কাছে বা সোশ্যাল মিডিয়ামেও আপনাদের মাধ্যমে আমি যেটা বলতে চেষ্টা করেছি যে গণঐক্য, আমরা শেষ অবধি নির্বাচনে থাকবো, নির্বাচনে আমরা আছি। আমরা জানি যে নির্বাচন কমিশন এবং আর যাদের যাদের দায়িত্ব একটা সুষ্ঠু নির্বাচন দেশকে, জাতিকে দেবা, তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না, এটা পরিষ্কার। কিন্তু ঠিকভাবে পালন করছেন না বলে আমরা নির্বাচনে মাঠ ছেড়ে যাব তা না। নির্বাচনে যদি হার মানতে হয় আমরা হার মানবো, যদি সুষ্ঠু নির্বাচন না হয় সেই কারণে হার মানতে হয়, সেই কারণে আমরা হার মানবো, কিন্তু তারপর আমরা আন্দোলনও করবো যে সুষ্ঠু নির্বাচন হয়। আর আমরা আন্দোলন করবো, আমরা জনগণকে নিয়ে আন্দোলন করবো। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন গত 2 বছর অবধি আন্দোলন করে আসছে। হ্যাঁ, হয়তো গণমাধ্যমে আমাদের আন্দোলনের আওয়াজ বড়ভাবে ওঠেনি, হয়তো সামনে যে আরো বড়ভাবে উঠবে, কিন্তু আমাদের আন্দোলন আরেকটা কারণ আছে বড়ভাবে ওঠেনি, কারণ আমরা সহিংস আন্দোলন করি না, আমরা জনগণকে নিয়ে আন্দোলনে বিশ্বাস করি। আমরা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমরা কাজ করি, সেখানে জনগণের সম্পৃক্ততা তৈরি করতে চেষ্টা করি। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে একজন প্রশ্ন করেছেন। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপই আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি জনগণের আওয়াজ তুলে নিয়ে আসা। আমাদের রাজনীতি যে প্রত্যেকটা জনপ্রতিনিধি হবে তার এলাকার জনগণের সাথে সম্পৃক্ত জনপ্রতিনিধি। বাইরে থেকে কেউ এসে বা অন্য কেউ একটা মার্কা নিয়ে এসছে সেই হিসাবে জনপ্রতিনিধি হবে না। তার জন্য আমি ঢাকার ছেলে, তাই ঢাকায় সবচেয়ে অবহেলিত যে আসনটি ছিল, ঢাকা 6 আসন, সূত্রাপুর, কোতোয়ালি, ওয়ারী, গ্যান্ডারে নিয়ে যে ঢাকা 6 আসন, আমি সেই আসনটা বেছে নিয়েছি। কেন? কারণ আমি ঢাকার ছেলে, আমি ঢাকাকে সমৃদ্ধ করতে চাই একজন জনপ্রতিনিধি হিসাবে, আর দলীয় চেয়ারম্যান হিসেবে, গণঐক্য চেয়ারম্যান হিসেবে পুরো দেশকে সমৃদ্ধ করতে চাই। তো পুরো দেশের ক্যান্ডিডেট হিসেবে আমি দাঁড়াতে পারি না, তাহলে আমি ঢাকার ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াবো। কিন্তু তেমনি আমরা দেখি এরকম আরো শত শত ঢাকার ছেলে, তারা অন্য সব জেলায় যে দাঁড়াচ্ছে, একটা মার্কা নিয়ে দাঁড়াচ্ছে, ওই জেলায় পরিচিতি তার নেই, কিন্তু মার্কার পরিচিতি নিয়েছে দাঁড়াচ্ছে। তো জনসম্পৃক্ততা তার আসবে না। আমরা চাই প্রত্যেকটা পর্যায়ে জনপ্রতিনিধি যেন জনসম্পৃক্ত হন। আমার দলের মূলনীতি নিয়ে একজন জিজ্ঞেস করেছেন। আমাদের দলের মূলনীতি, আমাদের 4টা মূলনীতি। প্রথমত হলো জবাবদিহিতামূলক গণতন্ত্র। এটা আমাদের
আমাদের ভিশন বলেন, আমাদের জনগণের কাছে প্রমিস বলেন, জবাবদিহিতামূলক গণতন্ত্র আমরা সৃষ্টি করব। আমাদের দ্বিতীয় মূলনীতি ধর্মীয় মূল্যবোধ। ধর্মীয় মূল্যবোধের আলোকে আমাদের সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা সমৃদ্ধ। আমাদের তৃতীয় মূল্যবোধ স্বাধীনতার চেতনা। যেই স্বাধীনতার চেতনায় ৭১-এ লক্ষ লক্ষ বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল, সেই চেতনাটা কি? সেই চেতনাটা ৬ দফার যে স্পিরিটটা ছিল, ৬ দফা আন্দোলনের যে স্পিরিটটা ছিল, যে এই দেশের এই মাটির প্রত্যেকটি নাগরিকের সম অধিকার থাকবে, কি তার বর্ণ, কি তার বংশ পরিচয়, কি তার ধর্মীয় পরিচয়, এটাতে কিচ্ছু আসবে যাবে না। এই দেশের নাগরিক তার সম অধিকার থাকবে। এই সম অধিকার এস্টাবলিশ করা। আপনার দলীয় পরিচয় কি, আপনি ডাক কি দিচ্ছেন, আপনি জয় বাংলা, জয় বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ কি ডাক দিচ্ছেন, এটাতে কিচ্ছু আসে যায় না। আপনি এদেশের নাগরিক, আপনার সম অধিকার থাকবে। আমরা এইসব মূলনীতি নিয়ে আপনাদের সেবার জন্য সামনে এসেছি। আরেকটা প্রশ্ন এসেছে, প্রচলিত গণতন্ত্র থেকে আপনার আদর্শের পার্থক্য কি? প্রচলিত গণতন্ত্র আমাদের দেশে এ পর্যন্ত আজ অব্দি, বা আমি বলবো ২০১৪ অব্দি যা পেয়েছি সেটা হলো নির্বাচন। নির্বাচনের বাইরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যবহার দেখি, জনগণকে জবাব দেওয়ার কোনো রাস্তা আমরা দেখিনি। যেমন আমাদের নির্বাচন ইশতেহার আমরা ১৫ তারিখে জনগণের কাছে, আপনাদের কাছে উন্মোচন করব, কিন্তু সেখান থেকে আমি আপনাকে বলছি যে আমাদের নির্বাচন ইশতেহারে পরিষ্কার করা আছে প্রত্যেকটা জনপ্রতিনিধি তার প্রত্যেক বছর প্রত্যেক মাসে তার টাউন হল করতে হবে। সে যেখানকার জনপ্রতিনিধি, সেই জনগণের সামনে তাকে জবাব দিতে হবে, তাকে জনগণের সম্মুখীন হয়ে দাঁড়াতে হবে। এটা তার রেগুলার কাজ থাকবে, তার দায়িত্ব থাকবে। শুধু দূর দূর অফিসে বসে হবে না। এই যে ঢাকা ৬ আসন নিয়ে বলছিলাম, যে ঢাকা ৬ আসনে আমি দাঁড়িয়েছি কারণ এটা একটা অবহেলিত আসন। এই আসনে যিনি জনপ্রতিনিধি গতবার ছিলেন, তিনি ৫ বছরে ৫ বার গেছেন কিনা ওই এলাকায়, এটা নিয়ে প্রশ্ন আছে। এরকম একটা জায়গা না, ঢাকার বাইরে এরকম প্রচুর জায়গা আছে। আমরা জনপ্রতিনিধিকে জবাবদিহি করতে চাই। আমাদের দলীয় কর্মসূচি নিয়ে একজন প্রশ্ন করেছেন। দলীয় কর্মসূচি আমাদের বছরব্যাপী সবসময় দলীয় কর্মসূচি আছে। এখন যদিও আমরা শুধু নির্বাচন ভিত্তিক কর্মসূচি করছি। আমি আবারও বলছি, আমাদের ৫৫ জন ক্যান্ডিডেট দেশব্যাপী আছেন। তারা সবাই, আমাদের যত দলীয় নেতা কর্মীরা আছেন, যেভাবে পারছেন তাদেরকে সহযোগিতার প্রচেষ্টায় লিপ্ত আছেন। সো এখন আমার দলীয় কর্মসূচি সব নির্বাচন ভিত্তিক। আর কয়েকজন প্রশ্ন করেছেন আমাদের প্ল্যান কি তরুণ সমাজের জন্য, ইয়াং জেনারেশনের জন্য। তরুণ সমাজের জন্য আসলে তরুণ সমাজেরই দেশ বাংলাদেশ। এইবার এই নির্বাচনে ১/৪ ভোটার তরুণ নতুন ভোটার, ১/৪। এত বড় সংখ্যা খুব অল্প দেশেই হয় নতুন ভোটারের। এদের দেশ, এরা সামনে নিয়ে যাবে এই বাংলাদেশ। এবং গত ১০-২০ বছরে টেকনোলজিক্যাল কারণে বিশ্বে যা বদল এসছে, এটাতে তরুণ সমাজ পুরোপুরিভাবে এটার সাথে সম্পৃক্ত। সো তরুণ সমাজ নতুন ভাবে বিশ্বকে যেভাবে বুঝতে শিখেছে, আমাদের শ্রদ্ধেয় সিনিয়ররা হয়তো ওইভাবে বুঝতে তাদের আরো সময় লাগবে, বা হয়তো তারা ওইভাবে বোঝার মতো জায়গায় পৌঁছবেন না। সো তরুণ সমাজের দেশ বাংলাদেশ, আমরা সবকিছু তারুণ্যের জন্য করব। এই তরুণ সমাজের জন্য আমাদের কি প্ল্যান, এই নিয়ে আলোচনা আসলে আমরা ১৫ তারিখ এবং তারপর আরো বেশি করতে পারবো, কারণ এটা নিয়ে অনেক কিছু আছে আমাদের নির্বাচনী ইশতেহারে। এবং যেহেতু ১৫ তারিখের পরও আমাদের এই ফেসবুক লাইভ আলোচনা চলতে থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর তখন আমরা বেশি করে দেব। আরো কয়েকজন প্রশ্ন করেছেন বেকারত্বের সমাধান কি। বেকারত্বের সমাধান হলো কর্মসংস্থান তৈরি। সিম্পল। ইকোনমিক ডেভেলপমেন্ট হলে কর্মসংস্থান তৈরি হবে, কর্মসংস্থান তৈরি হলে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। এটা একটা সাইক্লিক প্রসেস, একটা হলে আরেকটা হবে। তো আমাদের প্রত্যেকটা পলিসি এমন হতে হবে যেন নতুন কর্মসংস্থান তৈরি হয়। আমরা অনেক কথা বলি, আমাদের রাজনৈতিক সরকারগুলো বিগত বছরগুলোতে, দশকগুলোতে অনেক কথা বলে এসছে, কিন্তু এমন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি যে নতুন কোন উদ্যোক্তা খুব সহজে নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে পারে। তরুণ সমাজের জন্য
সহজে ঋণ পাবা বা সহজলভ্য ঋণ তাদের জন্য হয় না। আমরা দেখছি হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে যাচ্ছেন, যেগুলোর কোনো ফিরতি হচ্ছে না। এমন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছেন যাদের লক্ষ কোটি টাকা ঋণ ছুঁয়ে গেছে, এবং তার ভেতরে অনেক ঋণ আছে যেটা লক্ষ কোটি টাকা ছুঁয়ে যাওয়ার পরও দশক পার হয়ে গেছে, এগুলোর এখনো ফিরিয়ে দেওয়া হচ্ছে না। কিন্তু যেহেতু এত বড় সংখ্যায় ঋণ, ব্যাংকগুলো নিরুপায় হয়ে এই ঋণগুলো বারবার রিস্কেজুল করছে। কিন্তু তরুণ সমাজ যারা সম্ভাবনাময় ব্যবসা সৃষ্টি করতে পারে, সামনে অনেক কিছু তৈরি করতে পারে, অ্যাকচুয়ালি কর্মক্ষেত্র তৈরি করতে পারে, তাদেরকে সরকারি বা ব্যাংকিং ঋণের কোনো সহযোগিতা দেওয়া হচ্ছে না। নির্বাচন জিতলে, আরেকজন প্রশ্ন করেছে, নির্বাচন জিতলে কি আওয়ামী লীগে যোগ দিবেন? আমরা আমাদের প্রচেষ্টা নির্বাচন জেতার, আমরা আশা রাখি যদি আপনাদের সাড়া পাই, যদি জনগণের সম্পৃক্ততা পাই, তাহলে আমরা নির্বাচন জিতব। এবং নির্বাচন জিতলে মহান সংসদে যেয়ে আপনাদের আওয়াজ তোলা, আপনাদের জনগণের যেটা প্রয়োজন সেটার জন্য যতখানি কাজ করা সম্ভব আমরা ততখানি কাজ করব। আমরা দল তৈরি করিনি, আমরা আলাদাভাবে নির্বাচনে যাইনি অন্য কোনো দলকে যোগ দেবার জন্য। তবে যখন সংসদে যে কাজ করার সময় হবে, তখন যদি অন্য কোনো দল সঠিক কিছু কাজে আমাদের সহযোগিতা চায়, তাহলে যেমন ভাবে তাদের সহযোগিতা করব, তেমনি তারা যখন সঠিক কাজ করবে না, তখন তত শক্তভাবেই তাদের বিরোধিতা করব। সো সহযোগিতাও করতে পারি, বিরোধিতাও করতে পারি, সেটা অন্য দলগুলো কি করছে সেটার উপরে ভিত্তি হবে। আর আমরা যেহেতু মাত্র 55 জন আমাদের ক্যান্ডিডেট আছেন, সো আমরা এই আশা রাখতে পারি না এই নির্বাচনে, একাদশ জাতীয় নির্বাচনে, যে আমরা সরকার প্রতিষ্ঠা করব, এই আশা আমরা হয়তো রাখতে পারি। কিন্তু যদি এই সুযোগও আমরা পাই এবং জনগণকে সেবা করার সুযোগ আমরা পাই, কারণ হতেই পারে যে কোয়ালিশন সরকারের একটা জায়গায় এসছে, আমরা যতগুলো, যদি জনগণ আমাদের সম্পৃক্ততা, আমরা যদি জনগণের সম্পৃক্ততা পাই, তাহলে যতগুলো সিট নিয়ে আমরা সংসদে যেতে পারবো, সেখানে আমরা একটা জায়গা হতেই পারে যে একটা কোয়ালিশনের সরকারের প্রয়োজন হতে পারে। এমন যদি হয়, তাহলে সেই জায়গাটাতেও আমরা শুধু জনগণের জন্যই আওয়াজ তুলবো, অন্য কারোর জন্য আওয়াজ তুলবো না। আরেকজন প্রশ্ন করেছেন ঢাকা 6-এর নাগরিকদের জন্য বার্তা। ঢাকা 6-এর নাগরিকদের জন্য, যেহেতু আমি নিজে ঢাকা 6-এর ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছি, ঢাকা 6 থেকে আমি নির্বাচন করছি, ঢাকা 6-এর নাগরিকদের জন্য আমার এই বিনতি থাকবে যে আপনারা দেখেছেন এর আগে, এখন যিনি সংসদ সদস্য নির্বাচনে আমার পাশে দাঁড়িয়েছেন, এর আগে উনি আপনাদের কাছে ইতিমধ্যে প্রমাণ করেছেন যে উনি কোনো কাজ করেন। উনি ইতিমধ্যে প্রমাণ করেছেন, আমরা কারোর নেতিবাচক দিকগুলো নিয়ে বেশি আলোচনা এখন আজকে করতে চাই না, কিন্তু এতটুকু উনি প্রমাণ করেছেন যে উনি জনগণের সম্পৃক্ততা উনি পাননি, জনসম্পৃক্ততা বিহীন উনি। তো আমরা আপনাদের কাছে সুযোগ চাই আপনাদের সেবা করবার। আমরা ঢাকা 6কে মডেল হিসেবে প্লেস করতে চাই, মডেল হিসেবে তৈরি করতে চাই, যে পুরাতন ঢাকার যে ঐতিহ্য, ওয়ারির যে ঐতিহ্য, এই এলাকাগুলোর গ্যান্ডারিয়ার যে ঐতিহ্য, এই ঐতিহ্যগুলো তুলে ধরে এমন জায়গায় আবার ফিরিয়ে নিয়ে যেতে চাই যে বাকি ঢাকা শহর এবং পুরো দেশ একটা মডেল হিসেবে দেখবে ঢাকা 6কে। তারা ঢাকা 6কে ফলো করতে চেষ্টা করবে, তারা ঢাকা 6-এর মতো হতে চাইবে। এইভাবে আমরা ঢাকা 6কে রিবিল্ড করতে চাই আগামী 5 বছরে, যদি ঢাকা 6-এর জনগণ আমাদেরকে সেই সুযোগটা দেয়। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকেই লিখছেন যে জবাবদিহিতামূলক গণতন্ত্রের জন্য আমাদের প্রচেষ্টা সফল হোক, আপনাদের সেটার জন্য ধন্যবাদ। আরো অনেকে আমাদের কক্সবাজার 4, বগুড়া 2, আরো কিছু আমাদের ক্যান্ডিডেটদের নিয়ে আলোচনা করছেন, যারা বলছেন খুব ভালো ক্যান্ডিডেট। আমরা বিশ্বাস করি তারা ভালো ক্যান্ডিডেট, আমরা বিশ্বাস করি তারা আস্থা রাখেন যে তারা জনগণের জন্য কাজ করতে পারবেন, এবং আমরা চাই দেখতে যে আপনাদের সহযোগিতায় তারা সামনে আসুক এবং তারা জনগণের জন্য কাজ করার সুযোগ পাক। গণতন্ত্রের আগে জাতীয়তাবাদ নাকি জাতীয়তাবাদের আগে গণতন্ত্র? একজন জিজ্ঞেস করেছেন গণতন্ত্রের আগে জাতীয়তাবাদ না জাতীয়তাবাদের আগে গণতন্ত্র। আসলে খুব মুশকিল প্রশ্ন এটা, কারণ গণতন্ত্র মানে জনগণের হাতে ক্ষমতা, আর জাতীয়তাবাদ মানে দেশকে ভালোবাসা।
দেশের প্রত্যেকটা নাগরিককে ভালোবাসা, দেশের প্রত্যেকটা পরিচয়কে ভালোবাসা। এখন আপনি যদি নাগরিকের হাতে ক্ষমতা দেন এবং তাকে ভালোবাসাই জাতীয়তাবাদী, তাহলে দুটোর ভিতরে আপনি পার্থক্য করবেন কি করে? আমি অ্যাটলিস্ট কোনো পার্থক্য এই দুটোর ভিতরে, কোনো ভেদাভেদ এই দুটোর ভেতরে দেখি না। কারণ গণতন্ত্র মানে নাগরিকের হাতে ক্ষমতা দেয়া, জাতীয়তাবাদ মানে সেই নাগরিককে ভালোবাসা। তো আমি যদি আপনাকে ভালোবেসে আপনার হাতে ক্ষমতা দেই, এই দুটোর ভেতরে ভেদাভেদ থাকে কি করে? আবার কয়েকজন জিজ্ঞেস করছেন আমাদের পরিকল্পনা কি হবে যদি আমরা নির্বাচন জিতে আসতে সক্ষম হই। এটা নিয়ে ইতিমধ্যে আমি কথা বলেছি। এটা আরেকজন জিজ্ঞেস করেছেন প্ল্যান বি কি। তো প্ল্যান বি আমি ঠিক বুঝতে পারলাম না। প্ল্যান বি হয়তো বলছেন যে যদি আমরা নির্বাচনে জয়ী হয়ে আসতে না পারি তাহলে আমরা কি করব। আমরা যেটা করছিলাম সেটাই আরো শক্তভাবে করতে থাকবো। শক্তভাবে কেন বলছি? কারণ সময়ের সাথে আমাদের শক্তি বাড়ছে, সময়ের সাথে আমাদের জনগণের সম্পৃক্ততা বাড়ছে। আমরা জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম গত বছর এপ্রিলের 17 তারিখে আমরা আত্মপ্রকাশ করি। যখন আত্মপ্রকাশ করি, গুটি কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আমরা আত্মপ্রকাশ করি। বাংলাদেশের ইতিহাসে হয়তো আত্মপ্রকাশে কোনো দল এত বড় করে আত্মপ্রকাশ করেনি, কিন্তু 17 কোটি জনগণের দেশে কয়েক হাজার কর্মী আসলে গুটি কয়েক। কিন্তু সেখান থেকে গত 1.5 বছরের ঊর্ধ্বে কাজ করে আমরা সক্ষম হয়েছি 30টার উপরে জেলায়, কয়েকশো উপজেলায়, শত শত ইউনিয়নে, হাজারে হাজারে, আমি হয়তো বলবো সঠিক সংখ্যাটা আমার সামনে নেই, হয়তো বলবো লাখে চলে গেছে আমাদের কর্মীর সংখ্যা, আমাদের যারা সাপোর্ট করেন তাদের সংখ্যা লক্ষ লক্ষ চলে গেছে। সো আমরা তাদেরকে নিয়ে আরো সমৃদ্ধ, আরো শক্তিশালী রাজনৈতিক শক্তি তৈরি করার কর্মকাণ্ডে লিপ্ত থাকব। আপনাদের জন্য আওয়াজ তুলব। আমরা ইতিমধ্যে অনেক জায়গায় আওয়াজ তুলেছি, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, অনেক কারণে আমরা আওয়াজ তুলেছি। জাতীয় পর্যায়ে আমরা আওয়াজ তুলেছি। জাতীয় পর্যায়ে আমাদের আওয়াজটা হয়তো আরো কিছু বড় দলের জন্য আমাদের আওয়াজটা হয়তো এত স্পষ্টভাবে আপনাদের কানে সবসময় আসে না। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আচ্ছা প্রথমে হয়তো প্ল্যান বি প্রশ্নটা এরকমই ছিল। আরেকজন প্রশ্ন করেছেন যে মাহিবি চৌধুরী সাহেবের প্ল্যান বি থেকে আমাদের পার্থক্য কোথায়। আমি প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিই ভাই, আমি আসলে অন্য কারোর সমালোচনা, আমরা সমালোচনা নিশ্চয়ই করব কারণ আলোচনায় সমালোচনা চলে আসে, কিন্তু অন্য কারোর সমালোচনায় আমরা বড়ভাবে বিশ্বাসী না। আর আরেকটা অজ্ঞতার কথাও আমি আপনাদেরকে পরিষ্কার করব যে মাহিবি সাহেবের প্ল্যান বিটা অ্যাকচুয়ালি কি, এটার ডিটেইলস আমি জানি না। আমি ওনার ভিডিও দেখেছি এবং ওনাকে সাধুবাদ ওই ভিডিওটা দেখে জানিয়েছি, কারণ ভিডিওটা সুন্দর ছিল। এবং ভিডিওটার শুরুতে উনি যে প্রবলেমগুলোর কথা তুলে ধরেছিলেন, আমি ওনার সাথে একেবারে একমত সেই প্রবলেমগুলো নিয়ে। কিন্তু যে সমাধানের কথা উনি বলেছেন, আমি আসলে কোনো সমাধানের কথা শুনিনি। এখন যদি কোনো সমাধানের কথা না শুনি তাহলে প্রবলেম তো প্ল্যান হতে পারে না। প্ল্যান হতে হবে হলো প্রবলেমের সমাধান। কোনো প্রবলেমের সমাধান যেহেতু আমি শুনিনি, তাহলে একটা জিনিসের নাম প্ল্যান বি দিতে পারে, কিন্তু আমি কোনো প্ল্যান খুঁজে পাইনি। এখন যেই ভাই, শ্রদ্ধেয় ভাই এই প্রশ্নটা তুলে ধরেছেন, আপনি যদি আমাকে ইনবক্সে এই প্ল্যান বিটা আসলে কি সেটা সম্বন্ধে কোনো তথ্য দিতে পারেন, তাহলে আমি আপনার কাছে প্রমিস করছি সেই তথ্য পুরোপুরি ভাবে বিশ্লেষণ করে আগামীবার আমি যখনই আপনাদের সামনে আবার লাইভে আসবো, আগামীকাল হয়তো আমি কিছু নির্বাচনী প্রচারণার জন্য ঢাকার বাইরে থাকতে পারি। আগামীকাল হয়তো আমি লাইভে আসবো না, আমি নেক্সট লাইভে আসবো আগামী পরশু এই সময়টাই আপনাদের সামনে। তো তখন এই প্ল্যান বি নিয়ে আলোচনা করব। আমি আজকে বোধহয় আমরা আমাদের সময় সীমিত এখানে আমরা শেষ করছি। আগামী পরশু আপনাদের সবাইকে আবার আমাদের সাথে চাই, আপনাদের সাথে আলোচনা বাড়াবো। আজকে অনেক প্রশ্নের আমি উত্তর দিতে পারিনি, এই প্রশ্নগুলোর আমি চেষ্টা করবো একটা তালিকা নিয়ে নিতে, যেন স্বল্প প্রসারে হলেও পরশু এটার উত্তর দিতে পারি, বা অন্য কোনো ভাবে ভিডিও মেসেজে বা কিছুর মাধ্যমে, আমার স্ট্যাটাসের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে আমরা সাথে চাই, আপনাদের জন্য কাজ করতে আমরা এসেছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। জয় বাংলাদেশ।